প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কবি হাসান হাফিজ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। অগ্নিঝরা মার্চের প্রথম দিন এবং গতকাল একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল। শিরোনাম পূর্বার আগে আমি আমার অভিজ্ঞতার কথা জানাই যে একটা নতুন রাজনৈতিক দল এত অনাড়ম্বর এবং এত মানুষ নিয়ে এত একেবারে বিশ্বাসের জায়গাটা পোক্ত করে আত্মপ্রকাশের ঘটনা এইবার বোধ করি অনেক একটা নতুন ঘটনা। আমরা একটু শিরোনামগুলো শুনি। প্রথম আলো, নতুন বাংলাদেশ গড়ার শপথ, নতুন দলের আত্মপ্রকাশ, বোতলের সয়াবিনের সংকট, চড়া দামে বিক্রি খোলা তেল, বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি, সেমিফাইনালে অস্ট্রেলিয়া। কালের কণ্ঠ, লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা, জাতীয় নাগরিক পার্টির যাত্রা হলো শুরু, দৌড়ের উপর নৈশ ভোটের দোসর পুলিশ কর্মকর্তারা, তারুণ্যের প্রত্যাশা পূরণে নতুন অভিযাত্রা, কিংস পার্টি হবে না। দৈনিক সমকাল, অভ্যুত্থান থেকে জন্ম নিল এনসিপি, আদালতের মামলার জট সব রেকর্ড ছাড়িয়ে, ডান বাম শিবির কওমি সবাইকে নিয়ে এই কমিটি। দৈনিক যুগান্তর, প্রথম লক্ষ্য নতুন সংবিধান, তরুণদের জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু, হাসিনার নির্দেশেই ঢাকায় পরিকল্পিত অবরোধ। বাংলাদেশ প্রতিদিন, বিপ্লব থেকে নতুন দল, বিএনপি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে, বর্ধিত সভায় 10 সিদ্ধান্ত, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যারা। মানব জমিনের শিরোনাম, নতুন বাংলাদেশ গড়ার ডাক, নির্বাচনমুখী বিএনপি, কেন তারা মানিক মিয়া এভিনিউতে। খবরের কাগজ, ভারত পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না, আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদের ঘোষণা। আমার দেশ, বিপ্লবী তরুণদের নতুন দল, চিকিৎসার খরচে পিষ্ট মানুষ, দেশ রূপান্তর, রাজনীতিতে তারুণ্য শক্তির উদ্বোধন, 151 পদের মধ্যে 58 জনের নাম ঘোষণা। কালবেলা শিরোনাম, সড়কে শৃঙ্খলায় উদাসীন সবাই, নতুন বাংলাদেশ গড়ার শপথ। দৈনিক জনকণ্ঠ, গণপরিষদে ভোটের পর সংবিধান প্রণয়ন, নাহিদ আখতারের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। দৈনিক করতোয়া, ভারত পাকিস্তানপন্থীর ঠাঁই এ দেশে হবে না। দিনকাল, ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি, বিএনপির বর্ধিত সভায় গৃহীত প্রস্তাবসমূহ সিদ্ধান্ত, নাহিদ আখতারের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। রূপালী বাংলাদেশ, ভারত পাকপন্থী চলবে না, নতুন দলের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। ইনকেলাব, সেকেন্ড রিপাবলিক গড়ার প্রত্যয়, ক্ষমতায় গেলে চীনের সঙ্গে তিস্তার পানি ব্যবস্থা চুক্তি করবে বিএনপি। আমি শুরুতেই যে কথাটি বলছিলাম যে একটি রাজনৈতিক দলের সূচনা বা জন্ম এর আগে আমরা দেখেছি, কিন্তু এত অনাড়ম্বর একদম একেবারে দারুণভাবে মানুষকে জানান দিয়ে, এত মানুষের উপস্থিতিতে, ছাত্র জনতার উপস্থিতিতে এই প্রথম একটি রাজনৈতিক দলের ঘোষণা হলো। এবং তারা যে কথাগুলো বলেছে এই দলটি, লক্ষ্য নতুন সংবিধান, দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আগে গণপরিষদ নির্বাচন, ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না এদেশে, পরিবারতন্ত্র নয়, মেধাই হবে যোগ্যতা। এই দলটি নিয়ে মানুষের তো অনুসন্ধিৎসা, তারপরে কৌতূহল, নানা জিজ্ঞাসার কোনো কমতি নেই। সারা দেশে ছাত্ররা দল করবে, এমনকি গ্লোবাল পলিটিক্সও কিন্তু একটা নতুন ফিনোমেনন আর কি। আপনি দেখেন যে কতগুলি বিশিষ্ট ব্যাপার আছে, এটার মধ্যে বৈশিষ্ট্য আছে, যেমন রাজপথে কোনো রাজনৈতিক দল গঠিত বলে আমাদের জানা নাই, এবং সেই সাহস করো তো মুশকিল। হ্যাঁ, তারপরে আপনি দেখেন যিনি প্রধান হয়েছেন তিনি সরকারের সমস্ত পদ পদবি ছেড়ে দিয়ে চলে এসেছেন। হ্যাঁ, এটাও একটা বিরল ঘটনা। তারপরে যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে এই ছাত্র জনতার যে সর্বপ্লাবী অভ্যুত্থান জুলাই আগস্টের 24-এ, সেটাকে সংহত রূপ দেওয়ার জন্যে কিন্তু এই দলটার গঠন। সেটা প্রাথমিক বিজয় ছিল, কিন্তু মূল কাজটা হচ্ছে কিন্তু সেই বিপ্লব বা অভ্যুত্থান যাই বলি, সেটার ফসলটাকে ঘরে তোলার, সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া একটা বড় চ্যালেঞ্জ। এটাকে স্থায়ী করা, সংহত করা, সেই কাজটাই তারা করবে। এবং আরেকটা জিনিস হবে, সেটা হলো বড় বড় রাজনৈতিক দল 3-4টা যাই আছে, তাদের জন্য তারা একটা
হুমকি আমি বলবো না, হ্যাঁ তাদের জন্য একটা সতর্ক হওয়ার জন্য একটা কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হলো যে সবকিছু যাই আগের মতো করে পার পাওয়া যাবে না, এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে তারা, একটা তারা কিন্তু এই ক্ষেত্রে বাধাটা তৈরি করবে, মনস্তাত্ত্বিক বলেন বাস্তবের বলেন সব দিক দিয়ে। এটা কিন্তু একটা ভালো দিক, মানে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করার জন্য সচেতন হবে সবাই। শক্তিশালী তারুণ্যদীপ্ত দল, সত্যিকারের নির্লোভ যদি তারা হতে পারে, সেটা এখনো পরীক্ষার অপেক্ষায়, এখনই কিন্তু এটা নিয়ে কমেন্ট করা যাবে না, তো সেটা একটা ভালো দিক। কিন্তু তাহলে আগের মানে বস্তা পচা গতানুগতিক রাজনৈতিক যে দলের যে কর্মকাণ্ড সেটা থেকে আমরা যদি মুক্তি পাই, আমরা চাঁদাবাজির থেকে আমরা বাঁচতে পারি, নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তারপর কর্মসংস্থানের ক্ষেত্রে যেই সংকট, আপনার বিদেশে প্রবাসীদের জন্য যেসব সমস্যা, গার্মেন্টস খাতে যে অস্থিরতা, সব যদি দূর হয়, অন্তত একটা রাস্তা তৈরি হয়, সেটাও একটা পজিটিভলি আমরা একটা দেখতে চাই এটাকে। এতে আরেকটি কথা বলা হচ্ছে, একটি পত্রিকায় লিখেছে যে ডান বাম শিবির কওমি সবাইকে নিয়ে পার্টি। আপনার তো একটা জাতীয় ঐক্য তো লাগবে, আপনি তো এককভাবে কোনো কিছু করতে পারবেন না। এটা কিন্তু আপনি দেখেন, আমি বলি যে ভারতে যে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন, সেখানে কিন্তু ভারতের রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যমত্য আছে, যদিও আমাদের জন্য সেটা অন্যায়। আপনি দেখেন সেখানে ঐক্যটা আছে, আমাদেরও কিছু কিছু ইস্যুতে এরকম ঐক্য দরকার আছে, জাতীয় ঐক্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেনাপ্রধান কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে এই আমি কিন্তু সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে, যদি আপনারা কাদা ছোড়াছড়ি করেন তাহলে কিন্তু স্বাধীনতা বিপন্ন হবে। হ্যাঁ, তো সবগুলি একটা রিলেট করেন আপনি এটার সঙ্গে, যদি সংযোগ আছে, কিন্তু ভিতরে ভিতরে একটা আন্তঃসম্পর্ক আছে। আমরা আশাবাদী হতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই নতুন দিনের সত্যিকারের অর্থে যদি পরিবর্তনটা আসে। এত প্রাণ গেছে এই 16 বছরে, কিন্তু এত খুন, ধর্ষণ, গুম, তারপরে লুটপাট, রাহাজানি, সম্পদ পাচার, যে বিভৎস একটা পর্যায়ে আমাদেরকে কলঙ্ক লিপ্ত করেছে, সেই অপবাদ থেকে আমরা, সেই অন্ধকারের অধ্যায় থেকে আমরা মুক্তি চাই। আশা করি তরুণদের দল এই ক্ষেত্রে একটা বড় আলোকবর্তিকা হিসেবে, দিশারি হিসেবে কাজ করবে, আমরা সেটা নিয়ে আশাবাদী হতে চাই। বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের সবাই স্বাগত জানিয়েছিলেন এবং তারা এটা দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে প্রত্যাশা এটা যেন কিংস পার্টি না হয়। সেটা বলা হয়েছে, তো এখন এটা দেখার অপেক্ষায় আমরা আছি। তো একটা কিন্তু সত্যিকারের নির্লোভ একটা দল আমাদের প্রয়োজন। ছাত্ররা কিন্তু সবসময় দেখেছে 52 থেকে ধরেন শিক্ষা আন্দোলন, যে 62, 66, 69, 71, তারপরে আপনি যদি 90 ধরেন, 24, সবগুলিতে কিন্তু ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং নির্লোভ নেতৃত্ব দিয়েছে এবং সত্যিকারের পথ দেখেছে। কিন্তু আমরা সেই অর্জনটা ধরে রাখতে পারিনি রাজনৈতিক দলগুলির অসততার কারণে, লোভের কারণে, ক্ষুদ্রতার কারণে। এবং আপনার সাথে আমি পুরোপুরি একমত। এবং এই ঘটনাটা কিন্তু আমাদের মানতেই হবে যে মানিক মিয়া অ্যাভিনিউর মতো এত বড় একটি বড় রাস্তায়, বড় একটা সড়কে যখন তিল ধারণের ঠাঁই দেখা যায় না, মানে ঠাঁই নেই, সেই জায়গায় যে তরুণরা আজকে যে কথাগুলো বলবার চেষ্টা করলো, এটা বোধ করি রাষ্ট্র, জনগণ, মানুষ সবাইরই ভবিষ্যৎ ভাবনার একটা জায়গা তৈরি করে দিল। অবশ্যই একটা আশ্রয়ের জায়গা হোক, একটা প্ল্যাটফর্ম তৈরি হোক, আমরা সেটাই বলতে চাচ্ছি বারবার। এবং রাজনৈতিক দলগুলি এটা তাদের সঙ্গে পথ চলবে, অবশ্যই যেটা জনগণ ভোট আসবে, জনগণ যাদেরকে ভালো মনে করবে তাদেরকে নির্বাচিত করবে, তারা সরকার গঠন করবে। এটা তো মানে কোনো মানে কোনো এতগুলো মানুষ একসাথে জড়ো হয়েছে এবং যে মানে উপস্থিতিটা কালকে তারা দেখালো, সেইটাকে তো স্যালুট করতেই হবে যে একটা জায়গা। এটা সারা দেশেই সমর্থনটা আছে, সেটা এখন ভোটের ব্যাপারটা আলাদা, আন্দোলনের ব্যাপার একরকম, ভোটের ব্যাপার অন্যরকম। তো আমরা চাই বললেন যে এত দ্রুত হয়তো মন্তব্য করা যাবে না, তবে আমরা আশায় আছি, আশায় মানুষ বাঁচে। রমজান শুরু হলো, আমরা যেমন এই অনুষ্ঠানটা শুরুর আগেই আমাদের চ্যানেলের একজন কর্মী আমাকে জিজ্ঞেস করছিলেন যে পৃথিবীর অন্যান্য দেশে উৎসব পার্বণে দ্রব্যমূল্যের দাম কমে যায়, মানে রাষ্ট্র কমিয়ে দেয়, আমাদের দেশে যেটা হয়, এটা আমারও প্রশ্ন, যে রমজান শুরু হলেই দ্রব্যমূল্যের দাম বাড়ানোর একটা প্রতিযোগিতা শুরু হয়, অথচ আমরা ধর্মের কথা বলি, আমরা কাউকে না ঠকানোর কথা বলি। এটা সাংঘর্ষিক আসলে। এটা করি কেন? এটা কিছু কিছু মুনাফালোভী ব্যক্তির কারণে এটা হয়,
কোনো সিন্ডিকেটের কারণে হয়। তবে এইবার কিন্তু ছোলার দামটা কম, এটা একটা বিরল ঘটনা। কিন্তু তেল নিয়ে তো এখনো তেলেশমাতি শুরু হয়ে এবং গেছে। আবার বাণিজ্য উপদেষ্টা গতকাল বলেছেন 7 দিনের মধ্যেই নিত্য পণ্যের যেসব সমস্যা আছে। এখনো 7 দিন কেন? রমজান তার মানে 7 দিন পরে আরো 10 দিন, আরো আগেই আপনারা তো এক মাস আগে থেকেই বলা শুরু করলেন রমজানে এবার আর কোনো ঝামেলা হবে না। এটা 3 মাস আগে করতে অসুবিধা কিছু। তাদের আমি বলবো কিছু কিছু উপদেষ্টার তো সততা দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলি না, কিন্তু দক্ষতা, পরিপক্কতা, দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলি। এবং আমরা বোধহয় এই জায়গাটাতে বোধহয় নতুন রাজনৈতিক দলের আমাদের সেই প্রিয় যোদ্ধাদের মনোযোগ আকর্ষণ করতেই পারি যে আপনারা অন্ততপক্ষে একটা চাপ দেন যে রমজানের জন্য মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, ন্যূনতম স্বস্তি দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। চিকিৎসার কথা নিয়ে আপনার সাথে আমার এই অনুষ্ঠানে অনেকবার কথা হয়েছে, মানে একবার কথা বলেছি। আমাদের একটা স্বাধীন দেশ, চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় এবং কি পরিমাণ অর্থ খরচ হয় সেটা কলকাতার মানুষজন মুখিয়ে থাকে। এই দেশের মানুষ ওখানে যাবে এবং এখন শোনা যাচ্ছে যখন হোটেল টোটেলে অনেক লোকজন নাই, কিন্তু বিকল্প পথ খুঁজে এখন ব্যাংকক, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায় আমাদের চীন। এই দেশে কবে মানে আমার চিকিৎসা আমার দেশে করব? এটা চাইলেই হয় আসলে, কিন্তু পাইলট আকারে তো একটা করতে পারে। প্রাইভেট মেডিকেল ওনার্স অ্যাসোসিয়েশনের একটা সেমিনার হয়েছে, গোল টেবিল হয়েছিল গত বছরের 21শে ডিসেম্বর। সেখানে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। সেখানে কথাটা আমি বলেছিলাম যে একটা এক্সপেরিমেন্টালি একটা হসপিটাল করেন, বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসেন 6 মাসের জন্য, তারা ট্রেনিং দিক, একটা সেই মানের একটা নিয়ে আসেন, থাইল্যান্ডের থেকে আনেন, চীন থেকে আনেন, তাই না? এটা সম্ভব, পাইলট আকারে করুক, তাই না? আমাদের তো এক সময় গরু নিয়ে সমস্যা হতো, ভারতের গরু ছাড়া আমাদের কোরবানি হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে, এবং পেঁয়াজ নিয়েও সমস্যা হতো। তো পেঁয়াজের জন্য আমরা চেষ্টা করছি স্বনির্ভর, ইচ্ছা করলেই হওয়া যায়। আসলে সেই জন্য সদিচ্ছাটা দরকার, রাজনৈতিক অঙ্গীকারটা দরকার, এটা হলো মূল জিনিস। সেটার আমরা অভাব দেখেছি। এখন আমরা নতুন নতুন রাজনৈতিক দল পাচ্ছি, দেখি তাদের কাছ থেকে যদি আমরা সেগুলি পাই। মানুষ কি চায়? সাধারণ দুমুঠো ভাত চায়, একটু শান্তিতে ঘুমাতে চায়, আর বেশি কিছু চাওয়া নেই। সেটাই আমরা পূরণ করতে পারি না, এটা তো দুঃখজনক। কেন আমরা প্রবাসীদেরকে এত হেনস্থা করি? তাদের রক্তে, তাদের ঘাম, শ্রম, এটা দিয়ে আমাদের দেশটা চলছে, গার্মেন্টস খাতের দিয়ে চলছে। তো তাদেরকে আমরা সেই সম্মানটা দিচ্ছি না, দিতে হবে। তারাই কিন্তু দেশের মূল প্রাণ প্রবাহটা। আপনাকে পাওয়া গেল বলে আর একটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। 21শে বইমেলা শেষ হলো, দৈনিক প্রথম আলোর শিরোনাম আক্ষেপ নিয়ে শেষ বইমেলা। এখানে যেটি বলা হচ্ছে, অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজেদুল ইসলাম বলেছেন দর্শনার্থীর সংখ্যা অনেক ছিল কিন্তু পাঠকের সংখ্যা কম, এর মধ্য থেকে নতুন পাঠক তৈরির আশা করি। কথা সাহিত্যিক আফসানা বেগম বলেন যে মূলধারার সাহিত্য থেকে বইমেলা দূরে সরে চলে যাচ্ছে এবং এবারের বইমেলা থেকে কিছু প্রকাশনী কালো তালিকাভুক্ত করার দাবি, প্যাভিলিয়নের নকশা সঠিক ছিল, আলোচনা সমালোচনা ছিল নানা রকমের উৎকণ্ঠাও। আসলে এই বইমেলা নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, একটা চাপা একটা সংশয় ছিল যে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হবে কিনা। হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে একটা বড় ধরনের ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ এর মধ্যে এগিয়েছে। একটা জুলাইয়ের যেই ছাত্র গণ অভ্যুত্থান, সেটার পরবর্তী যে অভিঘাত, সেগুলির মধ্যে কিন্তু কতগুলি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। আপনি দেখেন, হামলা হয়েছে, মাজারে হামলা হয়েছে, নাটকে বাধা দেওয়া হয়েছে, নানান কিছু যেগুলি খুব অনভিপ্রেত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। বইমেলাটার মধ্যেও কিন্তু অনেক অনিয়ম হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে। সেটা কাম্য ছিল না। সেটা যতটা দূর করা যেত সেটাই কিন্তু লক্ষ্য ছিল, সবার প্রত্যাশাও ছিল। আবার এটাও ঠিক যে বইমেলা যে পাঠক ক্রেতা এত কম, আমরা কিন্তু অভিভাবকরা, আমরা শিক্ষকরা কিন্তু আমাদের নতুন জেনারেশনকে সেভাবে বই পাঠে উদ্বুদ্ধ করতে পারছি না। আমরা সন্তানের হাতে কম বয়সে মোবাইল ফোন তুলে দিচ্ছি, যেটা ঠিক নয়, তার জন্য ক্ষতিকর। বহু দেশ আছে যেগুলি 18 বছরের আগে মোবাইল, চীন, জাপান এবং অলরেডি যুক্তরাষ্ট্রেও তো একটা বিধিনিষেধ শুরু হয়েছে। আমাদের কিন্তু সেটা নিয়ে ভাবনা চিন্তার বিষয় আছে। আমরা সেভাবেও তাদেরকে উদ্বুদ্ধ করতে পারছি না। তাদেরকে তো দোষ আমি দিতে চাই না। তাদেরকে আমরা যেভাবে তৈরি করব সেভাবেই তারা তৈরি হবে। ছোটবেলা থেকে যদি সেই শিক্ষাটা দিতে পারি, নৈতিক শিক্ষাটা দিতে পারি, দেশপ্রেমের দীক্ষাটা দিতে পারি, তাহলে তারা সেইভাবে গড়ে উঠবে। এটা আমাদেরই ব্যর্থতা, তাদের ব্যর্থতা নয়। তো আশা করি আমরা বইমেলা আরও হবে,
শুধু 21-এর বইমেলা কেন, সারা বছরই বইমেলা হওয়া উচিত। আপনি দেখেন যে জাতীয় গ্রন্থ আপনি নিজে কভার করেছেন সাংবাদিক হিসেবে, আমিও করেছি, সারা দেশে কিন্তু জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে বইমেলা হতো। এটা বিকেন্দ্রীকরণ করতে হবে, শুধু সবাই তো আর ঢাকা শহরে আসতে পারে না। তো এইবার বইমেলা হয়েছে বিভাগীয় পর্যায়ে কিছু কিছু, সারা বছরই কোনো না কোনো উপায়ে হওয়া উচিত। উপহারের মধ্যে বই রাখা উচিত, আসলে সামাজিক যেসব অনুষ্ঠান আচার অনুষ্ঠান আছে সেখানেও রাখা উচিত, এবং উদ্বুদ্ধ করা উচিত ছাত্রদেরকে বই পাঠে উদ্বুদ্ধ করার জন্য নানান ধরনের প্রতিযোগিতার আকর্ষণীয় উপহার দিয়ে তাদেরকে আকৃষ্ট করা যেতে পারে, তাদেরকে মোটিভেট করা যেতে পারে। এই ক্ষেত্রে বিশ্ব সাহিত্য কেন্দ্র একটা বড় ভূমিকা পালন করছে, আপনি জানেন। তো এরকম সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এমন ব্যবস্থা করা দরকার যাতে তারা সাহিত্যের সৃজনশীলতার দিকে আকৃষ্ট হতে পারে, কল্পনা শক্তি তাদের বিকশিত হতে পারে, একটা সৃষ্টিশীল জেনারেশন আমরা চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের নিয়োগের পরপরই নানা ধরনের ঘটনা ঘটলো তাকে কেন্দ্র করে, এবং উনি একটি অনুষ্ঠানে সচিবের হাতে যেভাবে পদত্যাগপত্র দিলেন দেখলাম যে খুব ক্ষুব্ধ উনি, এবং উনি একটা কথা বলেছেন, আমলাতন্ত্রের পিছনে ঘুরতে পারবো না আমি আমার কাজে ফেরত যেতে চাই। উনি বলেছেন 10 বার ফোন করে যদি টাকা আদায় করতে হয় এই কাজটা আমার না। সেটা তো আছেই, আসলে স্বায়ত্তশাসন তো এই প্রতিষ্ঠানগুলি কাজে কর্মে পায় না। বাংলা একাডেমিতে আমরা দেখেছি, বাংলা একাডেমিতেও মানে হস্তক্ষেপ হয়েছে স্বায়ত্তশাসনের, সেগুলি অভিপ্রেত ছিল না। তো এইগুলিকে স্বায়ত্তশাসন দিতে হবে, না হলে কিন্তু মেধাবী নেতৃত্ব আমরা পাবো না। যদি এরকম বাধা তৈরি করা হয়, আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হয়, সেটা তো কোনোভাবেই কাম্য নয়। তো এইসব কারণে কিন্তু আমাদের ঈপ্সিত প্রত্যাশিত লক্ষ্যের থেকে আমরা দূরে থাকছি, সেটা সব দিক দিয়ে আমাদের ক্ষতিকর হচ্ছে। আমরা তো চাইবো একটা সব ক্ষেত্রে একটা সুন্দর আসুক, কিছু সুস্থতা আসুক, সুষ্ঠু পরিবেশটা তৈরি হোক, সহিষ্ণুতা বাড়ুক, সেটা আমরা চাই, কিন্তু সেগুলির অভাব আমরা লক্ষ্য করছি। এটা খুবই দুঃখজনক। আমরা আশা করব যে সবাই যেন আমরা দায়িত্বশীল হই, সহনশীল হই, সংযমী হই, এবং পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হই। একেবারে ছাত্রদের নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়, আদর আছে, অভিযোগ আছে, সবকিছুই আছে। তারা যে রাজনৈতিক দল গঠন করলো এটা প্রথমে আমরা আলোচনা করলাম, কিন্তু আমি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই শিক্ষাঙ্গনের অবস্থাটা কি হচ্ছে? শিক্ষাঙ্গনে কিন্তু এত অস্ত্রের ঝনঝনানি, তারপরে যেরকম অসহিষ্ণুতা, আপনি একটা ছাত্রকে মেরেই ফেলল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খেতে গিয়ে, তাই না? ছাত্র না, একজন ভবঘুরেকে। হ্যাঁ, তো মানুষ তো হ্যাঁ, তো এখন তারুণ্যের উদ্দামতাকে যদি একটু সংহত না করা যায় তাহলে কিন্তু সেটা ক্ষতিকর হয়ে যেতে পারে। সেটা আমাদেরই দায়িত্ব তাদেরকে বোঝানো, ঠিক মতো মোটিভেট করা, শিক্ষকদের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব। তো এখন তারুণ্য সবসময় কিন্তু ব্যাকরণ মেনে চলে না, সেটাও আমাদের মনে রাখতে হবে। তো তাদেরকে সেভাবে বোঝাতে হবে, সঠিক পথে তাদেরকে পরিচালিত করতে হবে। এই দায়িত্বটা কিন্তু শিক্ষক মণ্ডলীর এবং অভিভাবক মণ্ডলীর। তো আমরা চাইবো যে এরকম তারা যেন সঠিক পথে পরিচালিত হয় এবং শুভতার দিকে, কল্যাণের দিকে, একটা সামগ্রিক একটা সুন্দরের দিকে যেন আমাদের দেশটাকে তারা নিয়ে যেতে পারে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি থাকবে না এ ধরনের মতভেদও আছে, কিন্তু আবার নতুন ছাত্র সংগঠনও গঠন হলো। তো একটি বৈপরীত্য দেখা গেল না নাকি? দেখা গেল। আসলে কিন্তু যদি আপনি ট্রুলি বলেন, কঠিনভাবে বলেন, তাহলে ছাত্র রাজনীতি এখন প্রয়োজন নাই। একটা পরাধীন দেশে দরকার ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে। এখন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ছাত্রদের কাজ হলো, মূল কাজ হলো লেখাপড়া করা, নিজেদেরকে দেশের নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলা। তো এখন এখানে টেন্ডারবাজির মধ্যে তারা কেন যাবে, কেন চাঁদাবাজির মধ্যে যাবে, তারা কেন ধর্ষণের সেঞ্চুরি করবে, তাই না? এগুলি তো কোনোভাবেই কাম্য হতে পারে না, কোনো সভ্য দেশে এগুলি হয় না। আমাদের ডাক্তাররা রাজনীতি করে, আমাদের শিক্ষকরা রাজনীতি করে, তাহলে সেনাবাহিনীর লোকদের রাজনীতি করতে অসুবিধা, তাই না? তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে না? তো এগুলি আসলে যার যার ক্ষেত্র থেকে যার যার কাজটা করা দরকার, তাই না? মানে এই রাজনীতির মধ্যে থাকে একটা মোহ, থাকে একটা প্রতিপত্তি, হাক ডাক, ক্ষমতা, দম্ভ, তারপরে অর্থলিপ্সা। মানুষের জীবন খুব সামান্য, এটা যদি আমরা মনে রাখি তাহলে অনেক পাপ থেকে আমরা বিরত থাকতে পারি। সবারই সেটা মনে রাখাটা দরকার যে মানুষ মরণশীল এবং আমাদেরকে এক সময় না এক সময় বিদায় নিতে হবে, খালি হাতে বিদায় নিতে হবে। সুতরাং এইসব অন্যায় থেকে আমরা যদি বিরত থাকি তাহলে দেশের জন্য মঙ্গল, নিজের জন্য মঙ্গল। আমি জানি যে আপনি ক্রিকেট ভালোবাসেন এবং ক্রিকেট খেলা হলে অন্তত স্কোরটা কি এটা জানার চেষ্টা করেন। তো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেল, তো যাওয়ার আগে আমাদের ক্যাপ্টেন অনেক কথা বললেন, আমরা কাপ নিয়ে ফিরবো।
তো কাপ নিয়ে ফেরা তো দূরের কথা, একটা খেলায়ও জয়লাভ করতে পারলো না। এই ক্রিকেট দল বা এই ক্রিকেট নিয়ে আমরা কতদূর যাবো বলেন তো? না, আশা করি যাবো, খুব রাতারাতি কিছু পাবো না। আপনি জানেন ক্রিকেট অঙ্গনেও কিন্তু রাজনীতির কালো থাবা ছিল, আর সেখানে একজন পাপন ছিল, ফুটবল অঙ্গনে একজন সালাউদ্দিন ছিল। হ্যাঁ, তো সেগুলির থেকে মুক্ত হয়েছে আমরা খুব রাতারাতি, 1 বছরও হয় নাই। আমরা আশা করতে পারি যে নতুন নেতৃত্ব আর যে এসছে তারা সেভাবে স্বচ্ছতা, শুদ্ধতা, জবাবদিহিতা এবং দূরদর্শিতা, পরিপক্কতার পরিচয় দেবেন। এবং আমাদের ক্রিকেট দল নিয়ে আসলে আমরা তো খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছি, কিন্তু এর থেকে নারী ক্রিকেটাররা কিন্তু অনেক ভালো, তাদের মধ্যে ধারাবাহিকতা আছে, পারম্পর্য আছে, তাদেরকে সম্মানিতও করা হয়েছে। তো আমরা চাইবো যে সবাই মিলে যেন আমরা সেভাবে এমন একটা পরিকল্পনা তৈরি করি যাতে আমরা একটা সত্যিকার অর্থে ধারাবাহিকতা রক্ষা করে আমরা এগিয়ে যেতে পারি। এই পরিকল্পনাটা দরকার, বাস্তবায়নটা দরকার, রাষ্ট্র সেখানে সহায়তা করবে আশা করি। আমরা আশাবাদী, খুব রাতারাতি কিছু আশা করাটা ঠিক না, দেখা যাক, এখন অপেক্ষা করি আমরা। না, কেন আলোচনাটা করলাম যে ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে, সর্বস্তরের মানুষ একসাথে হয়, লড়াইটা হয় একসাথে, জয়টা হলে সবাই একসাথে, সেরকম খেলোয়াড় আমরা পাবো আশা করি, ক্রিকেটার পাবো আশা করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এই যে গৌরব গাথা মার্চের প্রথম দিনে আমরা অনেকগুলো সাফল্যের কথা আলোচনা করলাম, অনেকগুলো ভালো কথাও আলোচনা হলো। আমাদের একটি নতুন রাজনৈতিক দল গঠন হলো দেশের ছাত্রদের নেতৃত্বে, শিক্ষার্থীরা একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে, এটা যেমন সত্য, সেই সত্যের কথা ধরেই আমরা আশাবাদী হতে চাই এই দলটি একটি বিপ্লব রচনা করবে। মানুষের জন্যই তো রাজনীতি, দেশটা এগিয়ে যাক। এই যে রমজান এলো, আগামীকাল থেকে শুরু হবে, আমরা শুনেছিলাম যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে, কিন্তু তেলেসমাতি কমলো না। কিন্তু আশা করি সবাই সচেতন থাকবেন, শুভকামনা থাকলো, দেশের জন্য কাজ করবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।